স্ট্যান্ড আপ। আচ্ছা বসেই বলো। সালোক সংশ্লেষণ শব্দের অর্থ কি? ভেরি গুড। তারপরে বলো, সালোক সংশ্লেষণের উপাদান কয়টি ও কি কি? মাটি, পানি, আলো, বাতাস। আবার বলো। বায়ুমণ্ডল হবে কি? কি হবে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, পানি, কার্বন ডাই অক্সাইড, এটা হলো মেইন উপাদান, পানি এবং কার্বন ডাই অক্সাইড। আর ওভারঅল প্রসেসিং এর জন্য আরো দুইটা উপাদান প্রয়োজন হয়, সূর্যের আলো এবং ক্লোরোফিল। ঠিক আছে। আর বায়ু কথাটা কখন সঠিক হবে? যে আমি যদি বলি যে কার্বন ডাই অক্সাইডের উৎস কোনটি, যে সালোক সংশ্লেষণের জন্য উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এটা কোথা থেকে পায়, তখন হবে বায়ু বা বায়ুমণ্ডল থেকে পায়। ঠিক আছে। পানি কোথা থেকে পায়? মাটি থেকে পাই। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা এই ওভারঅল প্রসেসটা সম্পর্কে জানব। এখানে যে চিত্রটা দেখতেছো, এই যে এটা একটা টিস্যু। টিস্যু কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। কিন্তু আমরা যে চিত্রটা দেখতেছি, এই চিত্রটা কিসের? মূলত উদ্ভিদের একটি পাতা। এই যে পাতার এই অংশটুকু যদি কেটে নেওয়া যায় তাহলে এরকম একটা অবস্থা দেখা যায়। একদম উপরে এবং নিচে সবগুলো অনেকগুলো ছোট ছোট কোষ দিয়ে তৈরি। এই কোষটাকে বলা হয় মেসোফিল কোষ। কি কোষ? মেসোফিল কোষ। এই যে অনেকগুলো মেসোফিল কোষ মিলে যে টিস্যুটা গঠিত হয় তাকে বলা হয় মেসোফিল টিস্যু। আর এখানে একটা পাইপের মতো একটা অংশ দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই যে এটা কালার করে দেই, এই অংশটা, এটার নাম কি? কে বলতে পারে? এই যে এটা দেখা যায় কি? এটা আমরা পাতা দেখেছি না, পাতার বোটা, যেটা এই বোটার ভিতরে কিন্তু এক ধরনের কানেক্টিং একটা অংশ থাকে যাদেরকে পরিবহন টিস্যু বলে। কারা পরিবহন টিস্যু? উদ্ভিদের। ভেরি গুড। জাইলেম এবং ফ্লোয়েম হলো পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যুর একটা অংশ এখানে আছে। বুঝতে পেরেছো বিষয়টা? এখানে একটা দেখা যাচ্ছে, আরো আছে। এই পরিবহন টিস্যু, এটার মধ্যে জাইলেম টিস্যু আছে, ফ্লোয়েম টিস্যু আছে। আমরা জেনেছি দ্বিতীয় অধ্যায়ে যে জাইলেম টিস্যুকেও ভাগ করা হয় 4 ভাগে, ইভেন ফ্লোয়েম টিস্যুকেও ভাগ করা হয় 4 ভাগে। নামগুলো মনে আছে? জাইলেম টিস্যুর ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আবারও বলি, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ঠিক আছে। আবার ফ্লোয়েম টিস্যুকেও ভাগ করা হচ্ছে 4 ভাগে। কি কি? সঙ্গী কোষ, সিপনল, সঙ্গী কোষ। তারপরে বাকি দুইটাও আগেরটার মতোই, শুধু নামটা চেঞ্জ। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে। আবার বলবো কি, জাইলেম এবং ফ্লোয়েমের দুইটা কমন নাম আছে, একটা হলো ফাইবার, একটা হলো প্যারেনকাইমা। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেমের ক্ষেত্রে কি বলবা? জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। স্পেশাল দুইটা আলাদা আলাদা নাম আছে। জাইলেমের ক্ষেত্রে ট্রাকিড, ভেসেল, ট্রাকিড, ভেসেল। আর ফ্লোয়েমের ক্ষেত্রে দুইটা, সিপনল, সঙ্গী কোষ। মনে থাকবে? ওকে। আচ্ছা, উদ্ভিদ, আমরা যদি একটি উদ্ভিদের ছবি আঁকি, উদ্ভিদের এটা হলো মূল, এটা হলো মূলের উপরের অংশ। এই মূলের পাশ দিয়ে যেগুলো বের হয় এগুলোকে কি বলে? এগুলোকে কি বলে? মূল রোম বলা হয়। তো মূল রোমটা মূলত থাকে কোথায়? মাটির কণার ভিতরে চলে যায় না? এই যে মাটির কণা যদি এইগুলো হয়, আর এই সাদা সাদা অংশগুলোকে আমি যদি পানি চিন্তা করি, এই পানিগুলোর কিন্তু আবার একটা বিশেষ নাম আছে।
বলতে পারবা কি? কৈশিক পানি, ক্যাপিলারি ওয়াটার, মনে থাকবে। তো এই কৈশিক পানিগুলো এই যে মূলরোম শোষণ করে, এরকম করে শোষণ করে। তাহলে মূলরোম শোষণ করে কি কারণে? মূলরোমের এই প্রাচীরটাকে, এটা যদি আমরা আরেকটু বড় করে এরকম মোটা করে দেখি, এই যে মূলরোমের প্রাচীর, এটা কিন্তু বৈষম্য ভেদ্য পর্দা, মনে পড়ে? বৈষম্য ভেদ্য পর্দা। আমরা ব্যাপন আর অভিস্রবণের মধ্যে কোনটার ক্ষেত্রে যেন পড়ছিলাম, এই পর্দা একটা ফ্যাক্ট। ভেরি গুড। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে এই যে মাটির ভিতরে থাকা কৈশিক পানি কোন প্রক্রিয়ায় উদ্ভিদের মূলরোম তার নিজের দেহের ভিতরে প্রবেশ করায়, প্রসেসটা বোঝো। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি কি হলো? মূলরোম কর্তৃক শোষিত হয়ে এরকম অসংখ্য মূলরোম এই প্রধান মূলের সাথে লেগে আছে। এই পানিগুলো ফাইনালি কোথায় যাচ্ছে? প্রধান মূলে গিয়ে পৌঁছায়। ওকে, এই হলো প্রধান মূল। পানিগুলো গেল অভিস্রবণ প্রক্রিয়ায়। এরপরে এই উদ্ভিদের চারিপাশে, উদ্ভিদের বাকল থাকে না গাছের, ঠিক বাকলের নিচ দিয়ে কি থাকে? অসংখ্য এরকম পরিবহন টিস্যু থাকে। পরিবহন টিস্যুর ভিতরে কয়টা থাকবে? দুইটা, জাইলেমও আছে, ফ্লোয়েমও আছে। আমরা জানি জাইলেমের মূল কাজটা কি? জাইলেম কোন দিকে পরিবহন করা জানো? ঊর্ধ্বমুখী। সবসময় মনে রাখবা, জাইলেম হলো সবসময় ঊর্ধ্বমুখী, অর্থাৎ মূল থেকে পানিটা একদম পাতা পর্যন্ত পৌঁছে দেওয়া হলো জাইলেম টিস্যুর কাজ। পুরো। আর কিন্তু ফ্লোয়েম টিস্যুর কাজ, এখন আমরা বলতে পারি যে জাইলেম যেহেতু উপর থেকে নিচে যায়, তাহলে ফ্লোয়েম অবশ্যই উপর থেকে নিচে আসে। বিষয়টা কিন্তু এরকম না। ফ্লোয়েমের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ফ্লোয়েম উভমুখী। ফ্লোয়েম নিচ থেকে যেমন উপর পর্যন্ত যেতে পারে, আবার উপর থেকে নিচেও আসতে পারে। এটার একটা ফ্যাক্ট আছে। কারণ কিন্তু ফ্লোয়েম, হ্যাঁ, সবসময় ফ্লোয়েম কিন্তু খাদ্যদ্রব্য পরিবহন করে, যেটা উদ্ভিদের জন্য প্রয়োজন। এখন ওই যে মূলা বা এরকম কিছু উদ্ভিদ আছে না, যেগুলো মাটির নিচেই তার হইলো সঞ্চিত খাদ্য হিসেবে রেখে দেয়, তাহলে তখন তো তাকে উপর থেকে, নিচ থেকে উপরের দিকে যাওয়া লাগবে। কারণ ফ্লোয়েম টিস্যুর কাজ যদি একই রকম হতো যে সে শুধু উপর থেকেই নিচের দিকে আসবে, তাহলে এই নিচ থেকে তার উপর দিকে নিতে পারতো না। ক্লিয়ার এখন বিষয়টা? কেন এটা হয়েছে? এই কারণে ফ্লোয়েমের দিক হলো উভমুখী, কিন্তু জাইলেমের দিক হলো একমুখী। জাইলেম শুধু নিচ থেকে উপরে যায়, কিন্তু ফ্লোয়েম নিচ থেকে উপরেও যেতে পারে, উপর থেকে নিচেও আসতে পারে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এখন? ওকে। তাহলে এখন জাইলেম টিস্যুর মাধ্যমে এই যে পানিটা এরকম কি করে, আমরা যদি পাতাটা একটু ভালো করি আঁকি, এটা মনে করো যে একটা উদ্ভিদ, এরকম অসংখ্য পাতা আছে, তার মধ্যে একটা স্পেশাল পাতা, এটা হলো স্পেশাল। আরে পাতা, ওকে, পাতা। তাহলে এই পাতাটা এইভাবে, এই যে এই পানিটা উদ্ভিদের এই যে বোটার ভিতর দিয়ে এইভাবে একটা ফাইনালি গিয়ে কোথায় গিয়ে পৌঁছায়? এর গন্তব্য হলো প্রথমে একদম মূল থেকে গিয়ে পাতায় হয়ে, পাতার ভিতর দিয়ে যাচ্ছে সে, ভেতর দিয়ে গিয়ে পাতার যে মেসোফিল টিস্যু আছে, মেসোফিল টিস্যুর ভিতরে আছে অসংখ্য মেসোফিল কোষ। মেসোফিল কোষে, এই যে মেসোফিল কোষ, আমরা জানি যে প্রত্যেকটা কোষের একটা অবিচ্ছেদ্য অংশ হলো ক্লোরোপ্লাস্ট, বিশেষ করে সবুজ পাতার ক্ষেত্রে। তো এরকম একটা কোষে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। তো এরকম একটা ক্লোরোপ্লাস্ট হলো এটা। এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের কোথায় গিয়ে পৌঁছায় বলতে পারবা কেউ? গ্রানাতে গিয়ে পৌঁছায়। গ্রানার মূলত কি দিয়ে তৈরি বলছিলাম? গ্রানাম তৈরি কি দিয়ে? থাইলাকয়েড দিয়ে। ভেরি গুড। অসংখ্য থাইলাকয়েড, মানে থাইলাকয়েড আমরা বলছিলাম না, গ্রানাম ইজ এ ব্রাঞ্চ অফ থাইলাকয়েড। ব্রাঞ্চ মানে কি? গুচ্ছ, মানে অনেকগুলো থাইলাকয়েড একটার পর একটা মিলে এরকম গ্রানাম তৈরি হয়। ঠিক আছে, গ্রানামে গিয়ে পৌঁছায়। গ্রানামের কোথায়? স্পেশালি নাম হলো থাইলাকয়েডে গিয়ে পৌঁছায়। কে পৌঁছায়? পানি পৌঁছায়। ঠিক আছে, মানে যে জায়গায় রান্নাটা হয়, মনে করো যে আমি খিচুড়ি রান্না করব, তাহলে খিচুড়ি রান্নার সকল উপাদান আমাকে তো একটা পাত্রের মধ্যে নিতে হবে, তারপরে না রান্নাটা শুরু হবে ফাইনালি।
তো রান্নাটাও তো এক ধরনের ওয়ান কাইন্ড অফ রিয়াকশন বা বিক্রিয়া, তাই না? বিষয়টা এরকম না? তো এই সালোক সংশ্লেষণের জন্য যেহেতু আমাদের 4টা উপাদান প্রয়োজন, তাহলে এই 4টা উপাদান তোমাকে এক জায়গায় নিতে হবে। তবে হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু তরকারি রান্নার ক্ষেত্রে মশলাপাতি দিয়ে পরে দেখবো যে এক একটা সময় এক এক ধরনের উপাদান মিক্স করে পরবর্তীতে কি করা হয়, ওটা প্রসেস করা হয়। তো এর ক্ষেত্রেও বিষয়টা 4টা উপাদান প্রয়োজন হয়, তবে অ্যাট এ টাইম কিন্তু 4টা উপাদান লাগে না, স্টেপ বাই স্টেপ লাগে। তাহলে পাতায় আমরা জানি যে উদ্ভিদের সবুজ পাতায় আগে থেকেই কে থাকে? ক্লোরোফিল থাকে, যার কারণেই তো উদ্ভিদের পাতাটা সবুজ, ঠিক কিনা? তাহলে সবুজ পাতায় অলরেডি ক্লোরোফিল আছে। আমার 4টা উপাদান, ক্লোরোফিল অলরেডি রয়েছে। নাম্বার 2, পানি দরকার। পানিটা পাইলাম কোথা থেকে? মাটি থেকে। কিভাবে গেল? অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরম শোষণ করে মাটি থেকে। কি মাটির কি পানি ওটা? কৌশিক পানি। গুড। কৌশিক পানিটা প্রধান মূলে গেল, পরে জাইলেম টিস্যু বা পরিবহন টিস্যু হয়ে সেটা পাতাতে গিয়ে পাতার কোথায় গেল? মেসোফিল টিস্যু হয়ে মেসোফিল কোষে। মেসোফিল কোষের কোথায়? গ্রানামের থাইলাকয়েডে গিয়ে পৌঁছায়। থাইলাকয়েডের আবার গ্রানামের থাইলাকয়েডে গিয়ে পৌঁছায়। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে এই চিত্রটা দেখতে হবে। এই যে হলো পাতার একটা বিশেষ অংশ। কেউ বলতে পারবে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বা পাতার, এটার একটা ইংরেজিতে নাম বললে কি বলবা? একটা 2টা নাম আছে, প্রায় সেম সেম, তো কনফিউশন তৈরি করে। এটার নাম হলো স্টোমাটা। স্টোমাটা। আরেকটা নাম হলো স্ট্রোমা। এটা বলছিলাম কনফিউশন তৈরি করবে। স্ট্রোমা নামটা হলো এই যে ইয়া থাকে না, এটার নাম কি? এটার নাম কি? কে বলতে পারে দেখি দ্রুত? এটার নাম কি? হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট। ভেরি গুড। তো ক্লোরোপ্লাস্টের এটা তো গ্রানা নাকি? এই যে ফাঁকা যে জায়গাগুলো, এইটার নাম হলো স্ট্রোমা বা স্ট্রোমা। এরকম বুঝতে পারছো এবার? তাহলে স্টোমাটা স্ট্রোমা জিনিসটা সেম সেম। তাহলে এমসিকিউতে কনফিউশন করার জন্য যথেষ্ট। এখন কি ক্লিয়ার হয়েছে আমরা? তাহলে স্টোমাটা বললে বুঝবো যে এটা হলো পত্ররন্ধ্র, আর স্ট্রোমা বললে বলবো যে এটা হলো ক্লোরোপ্লাস্টের একটা অংশ। ক্লোরোপ্লাস্টের ওই যে গ্রানাম বাদে যে ফাঁকা জায়গাটা থাকে ওইটা হলো স্ট্রোমা। তবে হ্যাঁ, স্ট্রোমার সাথে আমাদের পড়ারও একটা লিঙ্ক আছে, কারণ এই যে পত্ররন্ধ্র বায়ুমণ্ডলে আছে, এই যে পাতাটা তো বায়ুমণ্ডলে আছে, তাহলে বায়ুমণ্ডলে আছে এরকম কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের কাজ হলো এই পত্ররন্ধ্র দিয়ে পাতার ভিতরে প্রবেশ করা। পাতার ভিতরে গিয়ে ফাইনালি সে এই যে স্ট্রোমাতে গিয়ে অবস্থান করে। অলরেডি আমার এখানে পানি চলে গেছে এই যে এর ভিতরে, বুঝো? এখন থাইলাকয়েডটাকে যদি আমরা আরো একটু বড় করে দেখি, দেখতে এরকম। এই থাইলাকয়েডের চারপাশে সবুজ রঙের যে উপাদান থাকে এইগুলোর নাম হলো ক্লোরোফিল। এগুলোর নাম কি? ক্লোরোফিল। বিষয়টা খুবই মজার যদি তুমি বুঝতে পারো। এইগুলো হলো সিএইচ দিয়ে প্রকাশ করি সংক্ষেপে, এটা হলো ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল একটা পাতায় যত পরিমাণে আছে বা একটা থাইলাকয়েডের মধ্যে যত পরিমাণে আছে, ওই পাতা দেখতে তত বেশি সবুজ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে? আলো। সূর্যের আলো। সকাল না হলে তার সূর্যের আলো আমরা পাবো না, তাই না? এখন ফাইনালি আমাদের এই অপারেশনটা বুঝতে হবে যে কে কিভাবে কাজটা শুরু করে। অনেক সময় হয় না যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আমাদের বইতে যা লেখা আছে, যারা ভালো স্টুডেন্ট কষ্ট করে হলো একদম A to Z লিখে দিয়ে চলে আসে, কিন্তু বিষয়টা যে কি হলো এটা কিন্তু বুঝতে পারে না। এটা আমরা ক্লিয়ার হব যে এখানে আসলে কি ঘটনা ঘটে, কে কখন কোথায় শুরু করে। ঠিক আছে? গতদিন পড়ছিলাম সালোক সংশ্লেষণের সময়, সালোক সংশ্লেষণের ইংরেজি পড়ার সময় কি বলছিলাম?
এটা কি? ফটোসিনথেসিস। এই যে ফটো শব্দটা কোথা থেকে পাওয়া যায়? সূর্যের আলো থেকে। সূর্যের আলো পৃথিবীতে দুইটা প্রক্রিয়ায় আসে, বলতে পারবা কেউ? একটা হলো ফোটন কণা হিসেবে। এই ফোটন শব্দটা থেকেই মূলত ফটো শব্দটা নেওয়া হয়েছে, ঠিক আছে? ফোটন মানে হলো মানে অনেকটা ব্যাগ ভর্তি আলো, মানে আলোটা আসে প্যাকেট আকারে। ফোটন কণাগুলো অনেকটা ব্যাগের মতো দেখতে, যদি মানে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ যে অনুবীক্ষণ যন্ত্রগুলো আছে, হ্যাঁ, ওইগুলো যদি দেখি তাহলে ফোটন কণাগুলো দেখতে ব্যাগের মতো, ঠিক আছে? ওইটা করে বলা হয় ফোটন কণা। আর আরেকটা পদ্ধতির নাম হলো বিকিরণ, ঠিক আছে? তাহলে সূর্যের আলো পৃথিবীতে কয়টা উপায়ে আসে? দুইটা। একটা হলো ফোটন কণা হিসেবে আসে, আরেকটা হলো বিকিরণ পদ্ধতিতে আসে, ঠিক আছে? ইভেন এই যে আলোটা জ্বলতেছে আমার গায়ে এসে আলোটা পড়তেছে, যে পদ্ধতিতে পড়তেছে এটা হলো বিকিরণ, মনে থাকবে? বিকিরণ। আচ্ছা, তাহলে এখন আমরা কাজটা শুরু করি। যখন আগেরটাই যায় আবার, কই মামা, কই? এই যে মামা, সূর্য মামা যখন উঠে যায়, সূর্যের আলো যখন পড়ে সকালবেলায়, তখন ওই যে একটু আগে আমরা পত্ররন্ধ্র দেখলাম না, গাছের পত্ররন্ধ্রগুলো খুলে যায়, মানে দরজা খুলে যায়, সূর্যের আলো প্রবেশ করানোর জন্য সে মুক্ত করে দেয়। সূর্যের আলো কোথায় গিয়ে পড়ে? এরকম পাতার উপরে পড়ে। ওকে, সূর্যের আলো পাতার উপরে পড়ার সাথে সাথে একটু আগে বলছিলাম কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে যেন কোন দিক দিয়ে? সূর্যের আলো প্রবেশ করে পত্ররন্ধ্র দিয়ে। আচ্ছা, সূর্যের আলো প্রবেশ করে এই যে পত্ররন্ধ্র হয়ে সে কোথায় যায়? এই যে সূর্যের আলোটাকে আমরা এইভাবে দেখাই, হ্যাঁ, এই হলুদটা হলো সূর্যের আলো। সূর্যের আলো গিয়ে প্রথম পড়তেছে থাইলাকয়েডের কার উপর? ক্লোরোফিলের উপর। আমি এর আগে বলছিলাম কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সূর্যের আলো যখনই পাতার ভিতরে ঢুকেছে এবং ক্লোরোফিলের উপরে পড়েছে, মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কাজটা শুরু হয়েছে। তাহলে প্রথম কাজটা শুরু করে হলো ক্লোরোফিল। ক্লোরোফিল এখানে কনভার্টার হিসেবে কাজ করে, তাই না? কনভার্টার কি? সে একটা শক্তিকে অন্য একটা শক্তিতে রূপান্তর করে দেয়। সূর্যের আলোর ভেতরে থাকে সৌরশক্তি, সৌরশক্তিকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে ক্লোরোফিলের, ওই যে বলেন আছে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা ব্যাখ্যা করো, তোমাদের মনে হয় পড়াও দিয়েছিলাম, আমি পড়েছো কেউ? ক্লোরোফিল পর্যন্ত যায় নাই। আচ্ছা যাই হোক, এখন আমরা ক্লিয়ার হয়ে যাবো বিষয়টা যে ক্লোরোফিলের ভূমিকাটা কি। কারণ সূর্যের আলোর ভেতরে থাকে সৌরশক্তি, এই সৌরশক্তি ব্যবহার করে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। না মানে না, ঠিক আছে? তাহলে পারে কিভাবে? এখন সূর্যের আলো তো অবশ্যই দরকার, কিন্তু সূর্যের আলো সরাসরি মানে গ্রহণ করার মতন বা সরাসরি ব্যবহার করে কাজ করার মতন ক্ষমতা ক্লোরোফিলের নাই। ভালো করে লক করে দাও। ওকে, আচ্ছা, তাহলে যতক্ষণ পর্যন্ত না সূর্যের আলোটা কি হবে, সৌরশক্তি যতক্ষণ পর্যন্ত না রাসায়নিক শক্তিতে কনভার্ট না হবে, ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে পারে না, ঠিক আছে? তাহলে এই ক্লোরোফিলের ভূমিকা হলো ওই সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা। এটুকু করে দিলেই কাজ শেষ। যদিও বিষয়টা অনেক জটিল প্রসেস, কিন্তু এসএসসি লেভেলের জন্য এতটুকু বললেই চলবে। ইন্টারমিডিয়েটে দেখবা যে বিশাল চক্র, চক্রীয় ফটোফসফোরাইলেশন, তারপরে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, অনেক জটিল ইকুয়েশন আছে, বড় বড় ছবি আছে, ওইগুলো আমরা যেতে চাই না। শুধু সংক্ষেপে আমরা বলবো যে সূর্যের আলো যখন পাতার পত্ররন্ধ্র দিয়ে পাতার ক্লোরোফিলের থাইলাকয়েডের উপরে বা গ্রানামের উপরে পড়ে, কারণ গ্রানাম তৈরি হয়েছে কি দিয়ে? অনেকগুলো থাইলাকয়েড মিলে। তাহলে ওই গ্রানামের উপরে বা থাইলাকয়েডের উপরে পড়ে, তখন থাইলাকয়েডে থাকা ক্লোরোফিল সূর্যের সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। 1 নম্বর ধাপ বা 1 নম্বর প্যারাগ্রাফ আমাদের শেষ। তাহলে ক্লোরোফিল এবং সূর্যের আলো
দুইজনের কাজই শেষ। বাকি থাকলো কি কি? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এবার এখন আমার হাতে কি আছে? ক্লোরোফিলের কাজও শেষ, সূর্যের আলোর কাজও শেষ। এখন আমার হাতে চলে এসছে রাসায়নিক শক্তি। এবার আসো পানির কাজ করি আমরা। পানি গতদিন একটু ধারণা দিয়েছিলাম, এই যে পানি, এখন আমরা সূর্যের আলো ব্যবহার করতে পারি মানে জাস্ট দেখানোর জন্য। সূর্যের আলো বলতে এখন আর কিন্তু সূর্যের সৌরশক্তি নাই, এখন কি আছে? রাসায়নিক শক্তি। সূর্য মানে এখন রাসায়নিক শক্তি, কারণ আমি ওটা কনভার্ট করে নিয়েছি, আমার ব্যবহারের জন্য যা দরকার সেটা তৈরি করে ফেলেছি। কে করে দিয়েছে? ক্লোরোফিল করে দিয়েছে। ভেরি গুড। তাহলে এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো এখন আমার কি শক্তি? রাসায়নিক শক্তি। আমরা এখানে লিখে রাখি রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি ব্যবহার করে পানি কি হয়? জারিত হয়। ওই যে গতকালকে বলছিলাম যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে পানির যদি জারিত হয় তাহলে কে বিজারিত হয়? বিজারিত ব্যাপারটা আমরা পরে দেখি, আগে জারিত হয়ে কি হয়েছে দেখি। পানির ভিতরে যখন পানিটা যখন ভেঙে যায় তখন দুইটা হাইড্রোজেন আয়ন আর হাফ অণু অক্সিজেন এবং দুইটা ইলেকট্রন উৎপন্ন হয়। মনে থাকবে, দুইটা কি হয়? ইলেকট্রন উৎপন্ন হয় আর হাফ অণু অক্সিজেন। এখানে এই ওভারঅল এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি ফটোলাইসিস। কি বলি? ফটোলাইসিস। তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফটোলাইসিস কাকে বলে, কি বলবো আমরা? সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্য থেকে পাওয়া রাসায়নিক শক্তির মাধ্যমে বা রাসায়নিক শক্তির দ্বারা পানির বিয়োজনকে বা পানির বিশ্লেষণকে বা পানির জারিত হওয়াকে কি বলে? ফটোলাইসিস বলে। ডান? ওকে। এখন আরেকটা বিষয় বলি যে এখানে এই যে একটু আগে আমরা যেটা দেখছিলাম যে এই থাইলাকয়েডের মধ্যে আমাদের কিন্তু আরো দুইটা জিনিস থাকে, একটা হলো NADP আর একটা থাকে হলো ADP। ওকে, এখন প্রথম কাজটা শেষ, প্রথম কাজ করে দিয়েছিল ক্লোরোফিল, দ্বিতীয় কাজটাও শেষ, পানির কাজ শেষ। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই জায়গাটা নিয়ে আমি একটু পরে আবার কথা বলবো। মাথায় রাখো, এক অণু পানি থেকে আমরা অক্সিজেন পেয়েছি কতটুকু? হাফ অণু। আচ্ছা, এখন আমরা আবার ফিরে আসছি, এই ঘটনাগুলো কোথায় ঘটতেছে? ক্লোরোফিলের ভিতরে ঘটতেছে। ক্লোরোফিলের কোন জায়গায় ঘটতেছে যদি জিজ্ঞেস করা হয়? গ্রানামের ভিতরে ঘটতেছে। ক্লোরোফিলের কোথায় ঘটতেছে? সরি, ভুলে গেছে, ক্লোরোপ্লাস্টের গ্রানামে ঘটতেছে। ওকে, গ্রানামে ঘটতেছে। এটা মূলত গ্রানাম বা এটা একটা কিন্তু থাইলাকয়েডের চিত্র। থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যে আরো দুইটা জিনিস উপস্থিত আছে, NADP আছে এবং ADP আছে। তো যখনই ফটোলাইসিসটা সম্পূর্ণ হলো, এই অক্সিজেনটা কিন্তু সাথে সাথে উৎপন্ন হয়েছে না? এই অক্সিজেন কিন্তু ওই কার্বন ডাইঅক্সাইড যে পথে আসছিল, কোন পথে আসছিল? পত্ররন্ধ্র দিয়ে আসছিল। ওই পত্ররন্ধ্র দিয়েই কিন্তু সে আবার বায়ুমণ্ডলে মুক্ত হয়। আর অক্সিজেন কি ধরনের গ্যাস? ঠান্ডা টাইপের গ্যাস, তাই না? অক্সিজেন যারা গ্রহণ করা যাদের অভ্যাস আছে, শ্বাসকষ্ট যাদের আছে, তারা দেখবেন অনেক ঠান্ডা একটা গ্যাস। এটার ফুল ফিলিংস যদি আমাদের পাইতে হয় তাহলে গরমকালে গাছের নিচে দাঁড়াইতে হবে। বিষয়টা কি বুঝেছো? গাছের নিচে গরমকালে দাঁড়াইলে আমাদের কি শান্তি লাগে না অশান্তি লাগে? ওখানে একটা ঠান্ডা, একটা মৃদু মৃদু একটা বাতাস আমরা অনুভব করি। এই বাতাস নান আদার দেন, সেটা হলো অক্সিজেন। বিষয়টা কি বুঝছো? এটা অন্য কিছু না, এটা হলো অক্সিজেন। ঠিক আছে? এই অক্সিজেন দিনের বেলায় প্রতিনিয়ত এই উদ্ভিদ থেকে বের হতে থাকে। ওই জন্য গাছের নিচে সকালে বা দুপুরে বা যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত আমরা মানে খুব প্রশান্তি অনুভব করি গাছের নিচে থাকলে।
আবার রাতের বেলায় এটার বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। ওই যে পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, অক্সিজেন বন্ধ, মানে অক্সিজেন সরবরাহ বন্ধ, মানে গাছের নিচে পর্যাপ্ত অক্সিজেন আর থাকে না, কিন্তু কার্বন শোষণ প্রক্রিয়া কিন্তু দিনরাত 24 ঘন্টা চলে। আমি তোমাদের আজকে একটা কাজ দিব, যে শোষণ আর সালোক সংশ্লেষণ যখন পড়ানো শেষ হবে তখন তোমরা নিজেরাই বলতে পারবে যে দুটার ভিতরে পার্থক্য বা তুলনা যদি করতে বলে। সালোক সংশ্লেষণ হচ্ছে সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ, কিন্তু শোষণ প্রক্রিয়াটা ঘটে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা শোষণ মানেই তো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, তাহলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ 24 ঘন্টায় ঘটতে থাকে। তাহলে অনেক বড় একটা, তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্নটা আসে যে বড় বড় বৃক্ষের নিচে রাত্রের বেলায় বেশিক্ষণ স্টে করা উচিত নয় কেন? কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, যাতে করে তোমার শ্বাসকষ্ট হতে পারে। ঠিক আছে, ওই জন্য বড় বৃক্ষের নিচে রাতের বেলায় বেশিক্ষণ থাকতে নাই। আর আমার দাদিরা বলতো যে ওখানে গেলে তো ভূতে ধরবে। ঠিক আছে, আসলে ভূত, এটা কোন ভূত বুঝতেছো? কোন ভূত? কার্বন ডাইঅক্সাইডের ভূত। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম আমরা কোথায় ছিলাম? তাহলে অক্সিজেনটাকে নির্গমন করে দিলাম, এখন থাকলো কে? হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটা এবার কি করে দেখো, NADP আর ওই যে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে কি উৎপন্ন করে? বিজারিত NADP উৎপন্ন করে। নামটা মনে রাখবো আমরা, কি উৎপন্ন করে? বিজারিত NADP। এই NADP এর আবার ফুল মিনিং আছে, এটা পরীক্ষায় আসে। নিকোটিনামাইড ডাইনিউক্লিক, বলো, ভেরি গুড, বইতে লেখা আছে, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এরপরে বাকি থাকলো কে? ADP। ADP আবার ওই যে সূর্যের আলোর উপস্থিতিতে কি করে? এর ভিতরে আবার কিছু কি থাকে, ওই যে তোমার এটার নাম মনে আছে? অজৈব ফসফেট। আচ্ছা, এই কি হলো এখানে? একটু কিছু একটা হয়েছে, কি লিখছিলাম জানো? এর মাথা পাগল হয়ে গেছে। আচ্ছা দেখ, আবার লিখি। আচ্ছা, NADP কি লিখছিলাম মনে আছে? NADP হাইড্রোজেন আয়ন, তাহলে এটা কি উৎপন্ন করছে? ভেরি গুড, বিজারিত NADP, বিজারিত NADP। আর ADPর সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয় কার সাহায্যে? সূর্যের আলো, বা সূর্যের আলো না বলে আমরা এখানে রাসায়নিক শক্তি বলতে পারি, রাসায়নিক শক্তি। কারণ সূর্যের আলো থেকে তো আমরা রাসায়নিক শক্তি পেয়েছি, ওই শক্তি ব্যবহার করে এই কাজটা ঘটছে। তাহলে যেহেতু এখানে সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যের আলো থেকে পাওয়া রাসায়নিক শক্তির মাধ্যমে এই ADP আর ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে এটাকে কি বলা যেতে পারে? ATP উৎপন্ন হয়, ঠিক আছে, কিন্তু ওভারঅল এই প্রসেসটার নাম কি? ফটো ফসফোরাইলেশন। ওকে, তাহলে প্রথম কাজ ছিল ক্লোরোফিল আমাদের কি করেছিল? সূর্যের থেকে পাওয়া সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করছিল। 1 নম্বর কাজ, ব্যাখ্যার ভিতরে আমরা এভাবে লিখবো, এখনই তোমাদেরকে আমি লিখতে দিব, তোমার মতো করে লিখতে হবে, কোনো বইতে কোনো জায়গায় এভাবে সুন্দর করে দেওয়া নাই। 1 নম্বর কাজ, তুমি কাজটা স্টেপগুলো খেয়াল করবে যে কার পর কে কাজ করে। 2 নম্বর কাজ হয়েছে ফটোলাইসিস, মানে ওই যে রাসায়নিক শক্তি পেয়ে গেছি, রাসায়নিক শক্তি ব্যবহার করে পানি জারিত হয়ে হাইড্রোজেন আয়ন, হাফ অণু অক্সিজেন এবং 2টা ইলেকট্রন উৎপন্ন করেছে। উক্ত রাসায়নিক শক্তি দিয়ে আবার আমরা আরেকটা কাজ করেছি, কি? ADPর সাথে ওই থাইলাকয়েডের মধ্যে থাকা ADP এবং এই যে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP সৃষ্টি করেছে। আর ওই পানি ভেঙে গিয়ে যে আমরা হাইড্রোজেন আয়ন পেয়েছিলাম, এই হাইড্রোজেন আয়ন ব্যবহার করে NADP, বিজারিত NADP সৃষ্টি করছে। তাহলে এখন আমরা ফাইনালি 2টা জিনিস পেয়ে গেলাম আলোক পর্যায়ে। একটা কথা আমি বলতে ভুলে গেছি যে এই সালোক সংশ্লেষণের টোটাল
যে সিস্টেমটা আমরা দুইটা পর্যায়ে ভাগ করি, একটা হলো লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা হলো লাইট ইনডিপেন্ডেন্ট ফেজ। আগের বইগুলোতে লেখা ছিল যে একটা হলো আলোক পর্যায় আর একটা ছিল অন্ধকার পর্যায়। আসলে বিষয়টা কিন্তু এইরকম না, একটা হলো আলোক পর্যায় আর আরেকটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ আলো থাকলেও ভালো, না থাকলে আরো ভালো। বিষয়টা এরকম, আলো থাকলে ভালো, কেন ভালো এটাকে আমি ফান করার জন্য বলতেছি না, যে আলো থাকলে ভালো, না থাকলে আরো ভালো। থাকলে ভালো এই অর্থে, কারণ আলো যতক্ষণ থাকবে ততক্ষণ তো পত্ররন্ধ্রগুলো খোলা, তাহলে অ্যাটলিস্ট অক্সিজেনগুলো তো গ্যাদারিংটা কমে আর কি, এই কারণে ভালো। কেন গ্যাদারিং কমে? কারণ ওই যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে প্রতিনিয়ত, অক্সিজেনটা রিলিজ হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু যখন সূর্যের আলো থাকে না তখনও আলোক নিরপেক্ষ পর্যায়টা ঘটে। কারণ কি, তখন ওই যে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড তো বিজারিত হতে থাকেই, ঠিক আছে? ওই জন্য বলে না যে সকালের হাওয়া সারাদিনের খাওয়া, বোথ আর সেম। কারণটা কি, সকালবেলায় যে তোমার ওই যে প্রত্যেকটা গাছে তো হিউজ পরিমাণে অক্সিজেন ভিতরে ধারণ করে আছে, কিন্তু বেরোতে পারছিল না। যেই সূর্যের আলো পড়ছে সব দরজাগুলো খুলে গেছে না। একটা মনে করো যে একটা খাঁচার মধ্যে কয়েক হাজার পাখি আছে, কয়েক হাজার পাখি আছে, ঠিক আছে? এখন ওই খাঁচার মুখগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে পাখিগুলো কি স্টাইলে বেরোবে? স্টুডেন্টরা বের হয়। ভেরি গুড। বিষয়টা কি বুঝছো না? ঢোকার তো চিত্রটা দেখছো, স্কুলে ছেলেদের তো বের হওয়ার চিত্রটা তো দেখো নাই। হ্যাঁ, তখন বুঝবে যে কি অবস্থা, মানে কে আগে কম্পিটিশন হয় যে কে আগে মূল স্কুলের দরজা থেকে এই মূল গেটে কে আগে আসতে পারে, মানে বিজয়ের উল্লাস তুমি দেখতে পাবো তাদের ওই সময়। অনেকটা এই ক্ষেত্রে এরকম যে অনেক পাখি যখন থাকে, দরজাগুলো যখন খুলে দেওয়া হয় তখন কিন্তু ওইভাবেই মানে প্রচন্ড বেগে অক্সিজেনগুলো নির্গমন হতে থাকে, যার কারণে সকালবেলার বাতাসটা হয় অনেক ঠান্ডা। এই কারণেই এত ভালো লাগে, প্রশান্তি কাজ করে এই কারণেই। ওই জন্যই বলা হয়ে থাকে যে সকালের হাওয়া সারাদিনের খাওয়া সমান। ওকে, তো যেটা বলছিলাম, তাহলে দ্বিতীয় কাজটা হয়েছিল ফটোলাইসিস, তৃতীয় কাজ হয়েছে এই যে ফটোফসফোরিলেশন এবং এই বিজারিত এনএডিপি সৃষ্টি। এই সকল কাজগুলো ঘটছে আলোক পর্যায়ে। তাহলে আলোক পর্যায়ে কাজ হয় তিনটা। কয়টা? তিনটা। প্রথমে হলো ক্লোরোফিলের কাজ, দ্বিতীয় হলো ফটোলাইসিস, আর তৃতীয় হলো এই যে ফটোফসফোরিলেশন এবং ওই বিজারিত এনএডিপি সৃষ্টি। এইটা উৎপন্ন হওয়ার সাথে সাথে এই যে আবারও একটু ছবিটা আঁকি, এটা ছিল আমাদের ক্লোরোপ্লাস্টের, এটা হলো গ্রানাম, এই হলো গ্রানাম, আর এই গ্রানামের বাইরে এখানেও একটা গ্রানাম আছে এরকম মনে করো, এই যে যুক্ত, এর বাইরে আছে স্ট্রোমা। এই যে হলুদ কালারগুলো, এই ডট ডটগুলো হলো স্ট্রোমা। এই স্ট্রোমাতে আমার অবস্থান করতেছে অলরেডি কে? কার্বন ডাইঅক্সাইড অবস্থান করতেছে। তাহলে এইখান থেকে এই দুইটা জিনিস এই যে বাইরে বের হয়েছে, এই যে কার্বন ডাইঅক্সাইড স্ট্রোমাতে আছে, কার্বন ডাইঅক্সাইডের কাছে যায় কে? যায় এই দুইজন যায়। এই দুইটাকে বলা হয়, মনে রাখবো নামটা, অ্যাসিমিলেটরি এনার্জি। কি কন, বুঝি না তো কিছুই, বোঝার দরকার নাই, এটা মনে রাখো। এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি, মনে থাকবে। আত্তীকরণ শক্তি কাকে বলে? বিজারিত এনএডিপি এবং এটিপি কে বলে। কেন বলে? কারণ এই শক্তিগুলো ব্যবহার করেই কার্বন ডাইঅক্সাইড বিজারণ হয়, ঠিক আছে, বা কার্বন ডাইঅক্সাইডের বিজারণ সম্পূর্ণ হয়। আচ্ছা, তাহলে আলোক পর্যায়ে কয়টা কাজ পাইলাম? আলোক পর্যায়ে কয়টা কাজ পাইলাম? তিনটা কাজ। বলুন প্রথম কাজটা কি? প্রথম কাজটা কে করে এবং কি করে? তাড়াতাড়ি বলতে হবে তো, বলেন। কে পারে? তাহলে প্রথম কাজটা ক্লোরোফিল রাসায়নিক, সূর্যের থাকা রাসায়নিক শক্তিকে, এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। দুই নম্বর কাজ কি হয়? ফটোলাইসিস ঘটে। ফটোলাইসিস মানে পানি ভেঙে যাওয়া। কার উপস্থিতিতে ভেঙে যাওয়া? সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে যাওয়া হলো ফটোলাইসিস।
3 নম্বর কাজটা হলো কি, আত্তীকরণ শক্তি উৎপন্ন হয়। আত্তীকরণ শক্তি মানে জন্য কাকে কাকে, মানে আত্তীকরণ শক্তি বলা হয় কাকে কাকে, এনএডিপি এবং বিজারিত এনএডিপি কে। ক্লিয়ার? বিজারিত এনএডিপি এবং এটিপি এগুলোকে বলা হয় আত্তীকরণ শক্তি। আচ্ছা, এর কি মাথা খারাপ হয়ে গেছে? না না, ওই যে এইটাই কোথা থেকে আসলো? আচ্ছা, এখন বাকি থাকলো কার্বন ডাই অক্সাইড বিজারণ। কি জানো, একজন ছিল যার নাম কালো মানুষ, ব্ল্যাক ম্যান। কত সালে? 1905 সালে। ও মনে হয় পেলের ভাই ব্রাদার কেউ একজন ছিল। পেলে আছে না, ফুটবলের রাজা, মনে হয় আমার নিকটাত্মীয় কেউ একজন হবে, যার কারণে ওর মা ভালোবেসে নাম দিয়েছিলেন ব্ল্যাক ম্যান, তাই না? ব্ল্যাক ম্যান। তো এই ব্ল্যাক ম্যান 1905 সালে তিনি কি বলছেন যে কার্বন ডাই অক্সাইড বিজারণের জন্য কয়টা গতিপথ আবিষ্কার করেছেন? 3টা। নামগুলো বলতে হবে, C3, C4 and CAM। কালকে পড়াইছি না? তো এই চক্রগুলো যখন সম্পূর্ণ হয়, সবগুলো চক্র শেষে উৎপন্ন হয় কি? এগুলো বড় ক্লাসের পড়ালেখা, আমরা এত কিছু জানার দরকার নাই। আমরা শুধু এটুকু জানবো যে এটা শর্করা উৎপন্ন হওয়া বলেই তো কথা। এই কার্বন ডাই অক্সাইড যখন বিজারিত হয় তখন ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা যেটা পাই সেটা হলো গ্লুকোজ বা শর্করা। ঠিক আছে? গ্লুকোজ বা শর্করা। আমাকে ফাইন লাগছে? আচ্ছা আচ্ছা, এখন আসো ওই যে কথাটা বলছিলাম, কারণ বিজ্ঞান, আমি আগেই বলছি যে বিজ্ঞান সুন্দর, সত্য যেমন সুন্দর, বিজ্ঞান নিজেও এরকম সুন্দর। কেন সুন্দর? তার প্রত্যেকটা কিছু মনে হয় একদম স্ট্রাকচারালি প্রুভেন। এখন দেখো, এই যে এটা একটুখানি খেয়াল করো, এখানে তাকাও, হয়ে গেছে আমার মোটামুটি। এখন তোমাদের কাজ, বিক্রিয়াটা আমরা কি এখানে লিখে দেখাবো? আচ্ছা, আবার লিখি 6 অণু কার্বন। শিওর? লিখবই না এখানে, এখানে লিখ, সমস্যা নেই, পড়াই দিচ্ছি না। C6, ওই যে ভিডিওতে আছে, আবার ইউটিউবে দেবো, দেখে। C6 কার্বন ডাই অক্সাইড। দেখেন, কালকে বিক্রিয়াটা শিখাইছিলাম, 6 অণু কার্বন ডাই অক্সাইড। কেন? আচ্ছা, দেশে কি আকাল করছে? 12 জায়গায় আমি 24 দিলে সমস্যা কি ছিল, 20 দিলে কি ছিল, আমাকে 12ই কেন দিতে হবে? এর কাহিনীটা এখন বুঝতে পারবা। এই যে CH মানে ক্লোরোফিল, আর এটা হলো সূর্যের আলো। ওকে, দেখো আমরা লিখছিলাম কি, C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি। এখন আমার প্রশ্ন হলো যে কেন এখানে 6 অণু অক্সিজেন? খেয়াল করো, ওই যে আবার আগেরটা একটু লিখে দিই যে 1 অণু পানি থেকে আমি অক্সিজেন পেয়েছিলাম হাফ অণু, তাহলে 12 অণু থেকে কয় অণু পাবো? এবার মিলছে হিসাবটা? তাহলে গ্লুকোজ পাওয়া 2 অণু, সমস্যা নাই। কিন্তু এটা তো আমরা একদম ন্যূনতম হিসাবটা করছি, এটা একটা বিষয়। আরেকটা প্রশ্ন পরীক্ষায় খুব আসে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এটা আমরা গতকালকে জানছি যে এটা বিজারিত হয় কার্বন ডাই অক্সাইড, এটা কি হয়? বিজারিত হয়। গুড। তাহলে যেহেতু এটা রেডক্স বিক্রিয়া, তাহলে জারিত হয় আরেকজন কে? সেটা এটা জারিত হয়। তাহলে জারককে আর বিজারককে? জারককে বিজারককে? জারককে এই জারক না বিজারিত হয়? তাহলে বিজারিত হয়, এই যে জারিত হচ্ছে পানি, তারপরে এটা হলো বিজারক। আচ্ছা, এটা নয় বুঝলাম, ঠিক আছে। আরেকটা প্রশ্ন দেয় যে কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল, সূর্যের আলো সবই ঠিক আছে। এখন প্রশ্নটা হলো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত দ্রব্য
কয়টি কি কি? এই যে এই দুটো হলো কি বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট এর বাংলা কি? উপজাত দ্রব্য। এখন যদি কেউ বলে যে উপজাত দ্রব্য কাকে বলে, কি বলবা? না, উপজাত এটা তো আর সালোক সংশ্লেষণ না, অনেক অন্যান্য বিক্রিয়া হতে পারে না। এই যে আমরা কেমিস্ট্রি পড়ার সময় 12 অধ্যায়ে পড়েছি না সাবান প্রস্তুতি, তাহলে সাবান যতবার তৈরি করতে যাবা তখন আলটিমেটলি আরেকটা জিনিস পাবা, সেটা কি? গ্লিসারিন পাবো। তাহলে একটা কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করার পর অতিরিক্ত যদি অন্য কোনো উপাদান তৈরি হয়ে যায় তাহলে এই অতিরিক্ত উপাদানটাকে বলা হয় বাই প্রোডাক্ট। ঠিক আছে? তাহলে আমার এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াতে আমার টার্গেট ছিল তো এই গ্লুকোজ, এই যে গ্লুকোজ বা শর্করা, এটা হলো শর্করা নাকি? এই শর্করা উৎপন্ন করা ছিল আমার টার্গেট। তাহলে এই টার্গেট তো তোমার তো ফিল আপ হয়েছে, কিন্তু এর পাশাপাশি আরো দেখো দুইটা এক্সট্রা উপাদান পেয়ে গেছি। সেটা কি কি? পানি পেয়েছি এবং অক্সিজেন পেয়েছি। এই কারণে এই দুইটাকে বলা হয় উপজাত দ্রব্য। ক্লিয়ার? তাহলে আমরা একটু খাতা কলম খুলি এবং নিজ দায়িত্বে সালোক সংশ্লেষণের ওভারঅল প্রক্রিয়াটা লিখে ফেলি। ঠিক আছে? শুরু। এবং আপনাদের জন্য সময় বরাদ্দ হলো 10 মিনিট। আচ্ছা, একদম ডিরেক্ট। প্রথমে আমরা বলি একটু ব্যাখ্যাটা লেখার ইয়াটা বলি। আমরা ব্যাখ্যা লিখবো এভাবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় মূলত দুইটা পর্যায়ে। ঠিক আছে? একটি পর্যায় হলো আলোক পর্যায়, আরেকটি পর্যায় হলো কি? আলোক নিরপেক্ষ পর্যায়। নিম্নে আলোক পর্যায়টি ব্যাখ্যা করা হলো। আলোক পর্যায়ে যে 3টা ঘটনা ঘটে, ক্লোরোফিলের ঘটনা, ফটোলাইসিস, তারপর ওই যে ফটোফসফোরাইলেশন, এগুলো বলে দিলা। এই আলোক পর্যায়ে শেষে কি মানে ফাইনালি তুমি হাতে কি পাইছো? ওই যে আত্মীকরণ শক্তি হিসেবে দুইটা নাম পেয়েছো, কি কি মনে আছে? এনএডিপি, বিজারিত এনএডিপি এবং এটিপি। এখন বলবো যে উক্ত এটিপি এবং বিজারিত এনএডিপি গ্রানাম থেকে বের হয়ে স্ট্রোমাতে গিয়ে পৌঁছায় এবং সেখানে থাকা অক্সিজেনের সাথে আলোক নিরপেক্ষ পর্যায়ে নিম্নভাবে কি করে? কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে ফাইনালি কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে। নিম্নে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো বা বিক্রিয়াটি দেখানো হলো বলে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা দিয়ে তোমার ব্যাখ্যাটা শেষ করবা। বিক্রিয়া প্রথমে দেওয়ার কোনো দরকার নেই, রাইট? ঠিক আছে, বেস্ট অফ লাক। কেমনে